2026 সালের আসন্ন মাধ্যমিক পরীক্ষা যারা পরীক্ষার্থী তাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের আজ কিছু প্রশ্ন আলোচনা করব। মূলত এই সেকশনের থেকে 15টি শর্ট কোশ্চেন এবং বি সেকশনের যে 21 নম্বরের শর্ট কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন, এই সেকশনের মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন। দেখো 1.1, বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা সর্বনিম্ন? এখানে বায়ুমণ্ডলের 4টি স্তরের কথা বলা হয়েছে: স্ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। তা আমরা জানি যে থার্মোস্ফিয়ার স্তরের উষ্ণতা অনেক বেশি, আর মেসোস্ফিয়ার স্তরের উষ্ণতা সবচেয়ে কম, অর্থাৎ সর্বনিম্ন উষ্ণতা হলো মেসোস্ফিয়ার স্তর, যার উষ্ণতার পরিমাণ হচ্ছে -95 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, পার্শ্ববর্তী পিভি লেখচিত্রটি অনুযায়ী T1 এবং T2-র মধ্যে সম্পর্ক কোনটি? আমরা যেখানে দেখতে পাচ্ছি P ভার্সেস V লেখচিত্র, এই যে গ্রাফ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বয়েলস ল এর উপরে করা আছে। তা আমরা এখানে যে দেখতে পাচ্ছি T1 নিচে, T2 উপরে, অর্থাৎ T1 এর থেকে T2 বড়। তার মানে আমাদের যে অপশন আছে বি এর অপশন T2 greater than T1 is the correct answer, অর্থাৎ বি is the correct answer. নেক্সট কোশ্চেন, গ্যাসের বাষ্প ঘনত্ব D এবং আণবিক ভর M হলে নিচের কোনটি ঠিক? আমরা জানি গ্যাসের আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। তাই এখানে অর্থাৎ M সমান হচ্ছে 2D। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার অপশন যেটা এ অপশন, সেখানে M is equal to 2D, অর্থাৎ এই অপশনটি তাহলে কারেক্ট। নেক্সট 1.4, তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? আমরা জানি, তোমাদেরও বলা হয়ে গেছে যে কঠিন পদার্থের 3 রকমের তাপীয় প্রসারণ গুণাঙ্ক হয়: দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। কিন্তু যেহেতু তরলের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ হয় না, শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্ভব, তাও যে পাত্রে রাখা হয় তার উপরেও ডিপেন্ড করে। সেই জন্য তরলের 2 রকম প্রসারণ গুণাঙ্ক আমরা দেখতে পারি। একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে আমাদের অপশন হচ্ছে সি দ্য কারেক্ট। নেক্সট 1.5, নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কোণ ডেল্টা বনাম আপতন কোণ আই এর লেখচিত্রটি কোনটি? এখানে আমরা যে 4টি অপশন দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা জানি যে যেহেতু আপতন কোণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চ্যুতি কোণের পরিমাণ হ্রাস পেতে থাকে এবং একটা জায়গায় সর্বনিম্ন স্থানে পৌঁছায়, তারপর আবার আপতন কোণ বৃদ্ধির সাথে সাথে চ্যুতি কোণ বৃদ্ধি পায়, অর্থাৎ ইউ আকৃতির শেপ হয়। অর্থাৎ এখানে আমাদের তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। নেক্সট 1.6, যদি প্রাথমিক আলোর তীব্রতা বিক্ষিপ্ত আলোর তীব্রতার 81 গুণ হয়, তবে তার তরঙ্গ দৈর্ঘ্য বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের কত গুণ হবে? আমরা জানি আলোর তীব্রতার সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ তীব্রতা যদি 81 গুণ হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সেক্ষেত্রে হবে কত? তার
বর্গমূলের বর্গমূল করতে হবে, অর্থাৎ 81 বর্গমূল হচ্ছে 81 যদি স্কোয়ার রুট হবে 81 করি 9, তার আবার যদি স্কোয়ার রুট করি দ্যাট ইজ 3, তাহলে তার ব্যস্তানুপাতিক দ্যাট ইজ 1/3 is the correct answer. That is option A is the correct answer. পাশের চিত্রের সমবায়টি তুল্য রোধ। আমরা জানি তুল্য রোধ দু রকমের হয়, একটা হচ্ছে শ্রেণী রোধ আর একটা শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। তা আমাদের এখানে দেখতে পাচ্ছি 1 ওহমের দুটো রোধ সমান্তরাল সমবায়ে আছে। তাহলে এক্ষেত্রে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের পরিমাণ কি হয়? 1/r that is equal to 1/1 plus 1/1 that is equal to 2. r is equal to হচ্ছে 1/2 that is equal to 0.5. এখানে আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 1.8 প্রদত্ত কোণটি 1 ওয়াট বোঝায়। আমরা জানি ওয়াট সমান হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ওয়াট সমান হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার, তার অপশন হচ্ছে এ ইজ দ্য কারেক্ট আনসার। 1.9 ভরের সঠিক ক্রম কোনটি? এখানে আমরা দেখতে পাচ্ছি আলফা, বিটা এবং গামা তিনটা তেজস্ক্রিয় রশ্মির কথা, কণা এবং রশ্মির কথা বলা আছে। আমরা জানি আলফা কণার পর সর্বাধিক, তারপর বিটা, তারপরে গামা। সুতরাং ক্রমটি হলো এ, আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। নেক্সট 1.10 মেন্ডেলিভের পর্যায় সারণীতে কত জোড়া মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজানো যায়নি? মেন্ডেলিভ যখন পর্যায় সারণী করেছিলেন তিনি পারমাণবিক গুরুত্বকে বেশ ধরে তার পর্যায় সারণীটি সাজিয়েছিলেন এবং তার সঙ্গে তিনি মৌলের যে ধর্ম, তাদের যে ফিজিক্যাল প্রপার্টি এবং তার যে কেমিক্যাল প্রপার্টি অর্থাৎ ভৌত এবং রাসায়নিক ধর্ম, সেগুলোকে গুরুত্ব দিয়েছেন এবং তার উপরে ভিত্তি করে তিনি করতে চেয়ে দেখেছেন যে পটাশিয়াম তার পারমাণবিক গুরুত্ব আর্গনের থেকে কম, অথচ পটাশিয়ামের আগে কিন্তু আর্গনকে স্থান দেওয়া হয়েছে। ঠিক তেমনি নিকেলের আগে কোবাল্ট, আয়োডিনের আগে টেলুরিয়াম এবং প্রোটোঅ্যাক্টিনিয়ামের আগে থোরিয়ামকে স্থান দেওয়া হয়েছে। তাহলে 4 জোড়া অসঙ্গতি দেখা গেছে। তো ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 1.11 কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে? এখানে আমরা যে যৌগগুলো দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে H2O অর্থাৎ জল, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এবং মিথেন। আমরা যদি এদের স্ট্রাকচারগুলো একটু আঁকি গঠন সংকেত, তাহলে এখানে দেখতে পাবো H সিঙ্গেল বন্ড H, তাহলে এখানে ডবল বন্ড নেই, এখানে কার্বনের সাথে কিন্তু অক্সিজেনের ডবল বন্ড আছে, এখানে অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন, 3টে সিঙ্গেল বন্ড আছে, আর এখানে কার্বনের সাথে 4টে হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড আছে, এক বন্ধন। তাহলে ডবল বন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 1.12 অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 20 ml হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? তা আমরা জানি জলের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় সেক্ষেত্রে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এবং তাদের যে পরিমাণ তার অনুপাত হচ্ছে 2:1, অর্থাৎ হাইড্রোজেন হয় 2 ভাগ, অক্সিজেন তখন 1 ভাগ হয়। এখানে যদি ক্যাথোডে হাইড্রোজেনের পরিমাণ যদি 20 ml হয়, তাহলে অক্সিজেনের পরিমাণ হবে তার হাফ, অর্থাৎ 10 ml, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 1.13 ওলিয়াম, তার সঙ্গে H2SO7, এর রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম এটা আমাদের মনে রাখতে হবে। সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, হাইপোসালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড, অর্থোসালফিউরিক অ্যাসিড।
এখানে পাইরোসালফিউরিক অ্যাসিড হচ্ছে কারেক্ট আনসার, অপশন সি। 1.14 নীল বর্ণের কপার সালফেট দ্রবণে ফেরিক দণ্ড নিমজ্জিত করলে, আয়রনের যদি দণ্ড নিমজ্জিত করা হয় তাহলে নিমজ্জিত অংশের পৃষ্ঠতলে লাল বর্ণের কপারের আস্তরণ সৃষ্টি হয়। তার কারণ কি? সক্রিয়তা শ্রেণীতে কপার আয়রনের উপরে অবস্থিত, সক্রিয়তা শ্রেণীতে কপার আয়রনের নিচে অবস্থিত, কপার উদ্বায়ী, কোনোটি নয়। আমরা জানি রাসায়নিক যে শ্রেণী আছে, সক্রিয়তা শ্রেণী আছে, সেখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে কপার আয়রনের নিচে অবস্থিত। তাহলে সঠিক অপশন হচ্ছে বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 1.15 এ গ্রুপের শেষ প্রশ্ন, সম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে দেওয়া আছে কোনটি? তা এখানে আমরা দেখতে পাচ্ছি C2H4, C2H6, C2H2, কোনোটি নয়। তার সম্পৃক্ত হাইড্রোকার্বনের যে সাধারণ সংকেত সেটা কি? CnH2n+2, অর্থাৎ নাম্বার অফ যে কার্বন অ্যাটমস আছে, যে কার্বন অ্যাটম তাকে 2 দিয়ে গুণ করে তার সঙ্গে 2 যোগ করলে যদি হাইড্রোজেন সাথে মিলে তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে যে অপশন দিয়ে C2H6, 2 দুগুণে 4 আর 2 6, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, ইথেন। নেক্সট গ্রুপ বি 2.1, কয়লার তাপন মূল্য 15,000 কিলো জুল পার কেজি বলতে কি বোঝো? 15,000 কিলো জুল পার কেজি অর্থাৎ হচ্ছে কি, যদি 1 কেজি কয়লাকে যদি সম্পূর্ণরূপে দহন করা যায় তাহলে সেখান থেকে 15,000 কিলো জুল তাপ শক্তি পাওয়া যায়। নেক্সট, সৌরশক্তি ব্যবহারের একটি অসুবিধা লেখো। সৌরশক্তি ব্যবহারের একটি অসুবিধা হলো, যেমন মেঘলা দিনে সৌরশক্তি যখন পাওয়া যাবে না, সূর্য যদি ভালো করে না ওঠে তাহলে সেক্ষেত্রে সৌরশক্তি পাওয়া যাবে না। 2.3 সত্য না মিথ্যা লেখো। অভিকর্ষের বিপরীতে ব্যাপন হতে পারে, কি হবে? সত্য। তার কারণ কি? ব্যাপন অভিকর্ষের সাথে ডিপেন্ড করে না, সেটা ঘনত্বের সঙ্গে সম্পর্কযুক্ত। বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ব্যাপন হয়, সুতরাং অভিকর্ষের বিরুদ্ধে ব্যাপন হতেই পারে। নেক্সট, পিভি ইকুয়াল টু এনআরটি থেকে ঘনত্বের সমীকরণ লেখো। এখন এই যে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে আমাদের ঘনত্বের সম্পর্ক লিখতে হবে। ঘনত্ব সম্পর্কে আমরা কি জানি যে ভর বাই আয়তন, জি বাই ভি অ্যাকচুয়ালি হচ্ছে ঘনত্ব। তাই এখানে সেই ফরম্যাটটা আমাদের আনতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এন সমান হচ্ছে মোল সংখ্যা, তা মোল মানে কি? জি বাই পরিমাণ বাই আণবিক ভর, দ্যাট ইজ এম, আর সেটা সমান এন হলো। তাহলে এখান থেকে পি ইজ ইকুয়াল টু জি বাই, আমরা ভি করলাম, জি বাই ভি করলাম আর আর টি বাই এম। তাহলে এখানে জি বাই ভি ইজ ইকুয়াল টু হলো ডি। এখান থেকে আমরা এই ইকুয়েশন থেকে ইজিলি আমরা বার করতে পারি ডি সমান হচ্ছে পি এম বাই আর টি। নেক্সট, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? আমরা পরম শূন্য কত জানি? পরম শূন্য হচ্ছে সি সমান হচ্ছে -273 ডিগ্রি। তাহলে এখানে সি বাই 5 সমান এম মাইনাস 32/9 যে ইকুয়েশন আছে, সি এর জায়গায় আমরা যদি -273 বসিয়ে দিই তাহলে এফ এর মানটা এখান থেকে ক্যালকুলেট করে বেরিয়ে যাবে। এফ ইজ ইকুয়াল টু -459.4 ডিগ্রি হয়ে যাবে। নেক্সট 2.5
তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত কি? তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে কে সমান আমরা জানি কিউ বাই টি, তাপ প্রবাহের হার। কিউ মানে হচ্ছে তাপ প্রবাহ, টি হচ্ছে সময়, that is equal to k into a theta 2 minus theta 1 by l। তাহলে k সমান হচ্ছে q into l by t to a into theta 2 minus theta 1। তাহলে এখানে আমরা l হচ্ছে দৈর্ঘ্য আর a হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হচ্ছে দুটো দৈর্ঘ্যের দৈর্ঘ্য থাকে, তাহলে একটা আমরা কেটে দিতে পারি, l করে দিলাম। তাহলে এখান থেকে আমরা এককটাকে করতে পারি, কে এর এককটা কিরকম হতে পারে। তাহলে কিউ মানে হচ্ছে তাপ, সেটা হচ্ছে জুল, তারপরে এটা হচ্ছে সেকেন্ড, টিটা সেকেন্ড, এলটা হচ্ছে মিটার, আর থিটা 2 মাইনাস থিটা 1 এটা হচ্ছে কেলভিন। যদি করি আমরা তাহলে জুল পার সেকেন্ডকে আমরা আবার ওয়াট লিখতে পারি, জুল পার সেকেন্ড এটা হচ্ছে ওয়াট, এটা লিখতে পারি -1 এরকম। তাহলে যদি মাত্রা হিসেবে করি তাহলে সেক্ষেত্রে জুল হচ্ছে কার্য, তাহলে কার্যের মাত্রা যেটা হবে সময় মাত্রা, দৈর্ঘ্য এবং উষ্ণতার মাত্রাগুলো বসাতে হবে। তাহলে কার্যের মাত্রা হচ্ছে ভর, ত্বরণ, সরণ, ঠিক আছে। তাহলে সেখানে ভরের মাত্রা হচ্ছে এম, ত্বরণের মাত্রা এল বাই টি স্কোয়ার, আর ত্বরণ হচ্ছে এল, সময় এটা টি এল থিটা, এগুলো বসিয়ে দিলে আলটিমেট হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1। এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা। কি শর্তে, নেক্সট 2.6, কি শর্তে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে? এখানে উত্তল বা অবতল লেন্সের কিরকম আচরণগুলো সেগুলো ডিপেন্ড করছে যে পারিপার্শ্বিক যে মাধ্যম আছে তার আলোকীয় ঘনত্ব আর লেন্সের আলোকীয় ঘনত্বের কিরকম সেটার উপরে। যদি পারিপার্শ্বিক মাধ্যমের আলোক ঘনত্ব যদি উত্তল লেন্সের আলোক ঘনত্বের থেকে বেশি হয়, ঠিক আছে, এই ঘনত্বের থেকে বেশি হয়, তাহলে কিন্তু উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করবে। নেক্সট 2.7, কোন মাধ্যমে আলোর বেগ, আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? আমরা জানি কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান কি? মিউ সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই উক্ত মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ যদি সি হয় তাহলে সি বাই ভি। সি সমান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এটা দেওয়া আছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে 10⁸ মিটার কেটে যাচ্ছে, 3 × 2 তার 1.5 ইউনিট লেস, কারণ হচ্ছে অনুপাত। নেক্সট হচ্ছে স্নেলের সূত্রের সীমাবদ্ধতা কি? স্নেলের সূত্রটা কি? স্নেলের সূত্র হচ্ছে আমরা জানি এটা প্রতিসরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মিউ মানে হচ্ছে প্রতিসরাঙ্ক, মিউ sin i বাই sin r। যদি i এবং r এর ভ্যালু 0 হয় সেক্ষেত্রে sin i sin r sin 0 হবে, এবং 0/0 সমান জানি আমরা অসংজ্ঞাত বা ইনফিনিটি। অর্থাৎ লম্ব আপতনের ক্ষেত্রে সূত্রটি ইনভ্যালিড, প্রযোজ্য নয়। এইটা হচ্ছে একটা বড় সীমাবদ্ধতা। 2.8, বিভব প্রভেদ ও রোধাঙ্কের অনুপাতের মাত্রীয় সংকেত লেখো। বিভব প্রভেদ এবং রোধাঙ্ক তাদের মাত্রীয় সংকেত করতে হবে, তাদের অনুপাতের মাত্রীয় সংকেত কি হবে? এখন বিভব সমান হচ্ছে কি? কার্য বাই আধান। কার্যের একক ml² T⁻², আর আধানের হচ্ছে I × T। তাহলে ml² T⁻³ I⁻⁻1, এটা হচ্ছে বিভব। আর রোধাঙ্ক সমান হচ্ছে কি? রোধাঙ্ক সমান হচ্ছে রোধ × ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। রোধ সমান হচ্ছে বিভব বাই প্রবাহ, আর ক্ষেত্রফলের সঙ্গে একটা দৈর্ঘ্য কেটে দিলে দৈর্ঘ্য থাকে। তাহলে
বিভবের একক আমরা পেয়ে গেছি উপরে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -1, ঠিক আছে। বাই প্রবাহ হচ্ছে আর একটা i ইন্টু এল, হচ্ছে যদি অনুপাত করি তাহলে বিভব ও বিভব কেটে রয়ে যাচ্ছে, শুধুমাত্র এল বাই আই থাকছে, দ্যাট ইজ আই টু দি পাওয়ার -1 ইজ টু i টু দি পাওয়ার 2, আর এল স্কোয়ার থাকছে আর এল কিউব থাকছে, তাহলে i এল টু দি পাওয়ার -1। 2.9 জুল পার কুলম কোন ভৌত রাশির একক? জুল পার কুলম কোন ভৌত রাশির একক? আমরা জানি ভোল্ট সমান হচ্ছে জুল পার কুলম, অর্থাৎ 1 কুলম আধানকে 1 কুলম আধান 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে নিয়ে যেতে 1 জুল পরিমাণ কাজ করতে হয়। তাহলে 1 কুলম আধানকে যদি আমরা 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে সম্পাদিত কার্যের পরিমাণ হয় 1 জুল। দ্যাট ইজ ভোল্ট ইকুয়াল টু জুল বাই কুলম, বা জুল সমান হচ্ছে ভোল্ট ইন্টু কুলম। নেক্সট অর আছে বার্লো চক্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়? আমরা জানি বার্লো চক্রে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট 2.10 তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মি বলতে আমরা কি বুঝি? আলফা, বিটা আর গামা, এই তিনটি আমাদের তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি কিভাবে সৃষ্টি হয়? আমরা জানি তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। মৌল তেজস্ক্রিয় হয় কেন? যদি কোনো পরমাণু n/p এই যে রেশিওটা, এটা যদি গ্রেটার দেন 1.5 হয় তাহলে সেক্ষেত্রে কি হয়? সেই পরমাণুটা অস্থির প্রকৃতির হয়, সেই পরমাণুর স্থায়িত্বটা নষ্ট হয়। সেখান থেকে সর্বদা আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হতে থাকে এবং সেটা নির্গত হয় পরমাণুর নিউক্লিয়াস থেকে। তাহলে এগুলো বের হয় নিউক্লিয়াস থেকে, এর সঙ্গে ইলেকট্রনের মহলের কোনো সম্পর্ক নেই। 2.11 এরপর আছে বাম স্তম্ভ এবং ডাম স্তম্ভ, এখানে মেলাতে হবে। এই কোশ্চেন সহজ, এখানে যদি আমরা 3টে জানতে পেরে যাই তাহলে আরেকটা ইজিলি করা যায়। এবার এখানে দেখো দেওয়া আছে ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনটা? আমরা এখান থেকে জানি ক্ষারীয় মৃত্তিকা হচ্ছে ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম অপশন হচ্ছে সি, ম্যাগনেসিয়াম ক্ষারীয় মৃত্তিকা মৌল। তারপরে ডুরালুমিন একটা সংকর ধাতু, তার একটা উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে ডি। তারপরে তরল সন্ধিগত মৌল আমরা দেখতে পাচ্ছি এখানে আছে অপশন বি আছে মার্কারি। 4 নম্বর হচ্ছে ক্যালামাইন, জিঙ্কের আকরিক, অপশন এ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ক্ষারীয় মৃত্তিকা মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম, ডুরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়াম, তরল সন্ধিগত মৌল হচ্ছে মার্কারি, ক্যালামাইন হচ্ছে জিঙ্ক। নেক্সট, দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তড়িৎযোজী যৌগ হলো আমরা জানি NaCl বা সাধারণ লবণ। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে এবং ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া হয়? আমরা জানি অ্যানোডে হয় জারণ আর ক্যাথোডে হয় জারণ। একটু মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তড়িৎ বিশ্লেষণে কি ধরনের তড়িৎ ব্যবহার করা হয় মনে রাখতে হবে যে তড়িৎ বিশ্লেষণের সময় আমরা ডিসি তড়িৎ সরবরাহ করি, কারণ অল্টারনেটিং কারেন্ট বা এসি ব্যবহার করা হয় না।
নেক্সট 15, নেসলার দ্রবণ দ্বারা কোন গ্যাসকে শনাক্ত করা হয়? নেসলার দ্রবণ দ্বারা আমরা জানি নেসলার দ্রবণ দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করা হয়। সেই গ্যাসটার নাম হচ্ছে অ্যামোনিয়া, NH3। এইখানে আমরা একটু জেনে নেব এর সঙ্গে সঙ্গে যে নেসলার দ্রবণ আসলে কি। নেসলার দ্রবণ হচ্ছে, এটাও পরীক্ষাতে পড়ে, যে ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, যার সংকেত কি KOH প্লাস K2HgI4, KOH ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড হচ্ছে K2HgI4। যদি আমরা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করাই তাহলে সেখানে দেখতে পাই একটা ব্রাউন রঙের পিপিটি বা মথক্ষেপ পড়ে, যেটাকে মিলন স্পেস বলে। এই যে এটা করেছি, দেখতে হবে। নেক্সট হচ্ছে 2.16, ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় H2S দুই প্রকার লবণ উৎপন্ন করে, যার একটি হলো সমিত লবণ, অপরটি কোন প্রকারের? মনে রাখতে হবে যে H2S এটা হচ্ছে দ্বিক্ষারী। H2S দ্বিক্ষারীয়। H2S হচ্ছে দ্বিক্ষারীয়। তাহলে যদি পুরোপুরি হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয় সেক্ষেত্রে সমিত লবণ N2S এখানে করতে পারে, যেমন সমিত লবণ করে। আর যদি আংশিক প্রতিস্থাপন ঘটে সেক্ষেত্রে অ্যাসিটিক বা বাইসল্ট উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে যদি সমিত লবণ হয়, অন্যটা হবে অ্যাসিড লবণ, বাই লবণ। N2 ঘটিত একটি জৈব সারের নাম লেখো। N2 ঘটিত একটি জৈব সার হচ্ছে কি ইউরিয়া, NH2CO, NH2 সংকেত হচ্ছে এরকম NH2 CO NH2। আচ্ছা, CH3CH2COOH এর IUPAC নাম কি হবে? নাম হবে N প্রোপানোয়িক অ্যাসিড, N প্রোপানোয়িক অ্যাসিড। একটা, দুটো, তিনটে হচ্ছে এখানে প্রোপানোয়িক, তিনটা যেহেতু আছে সেই জন্য প্রোপানোয়িক অ্যাসিড। অথবা ইথানল যৌগটির সংকেত লেখো। ইথানল মানে কি? ইথ মানে যে দুটো কার্বন থাকবে, ঠিক আছে, আর নল তার OH থাকবে, CH3CH2OH, এটা হচ্ছে ইথানল। 2.80, টেট্রাফ্লুরোইথিলিন কোন পলিমারের মনোমার? টেট্রাফ্লুরোইথিলিন কোন পলিমারের মনোমার? তাহলে টেট্রাফ্লুরোইথিলিন হচ্ছে CF2 ডাবল বন্ড CF2, এটা হচ্ছে টেফলন। পলিমারের নাম হচ্ছে টেফলন, আর মনোমার হলো টেট্রাফ্লুরোইথিলিন। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত। আবার পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণকে তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করো।